দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো 14তম দিনে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ। সিজিও কমপ্লেক্সে ফের হাজিরা দিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। বৃহস্পতিবার 11 ঘন্টা জেরা করা হয় সন্দীপ ঘোষকে। আরজি কর কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে। 14তম দিনে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ। একাধিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল তার বিরুদ্ধে। এবার বৃহস্পতিবার 11 ঘন্টা জেরা করা হয় সন্দীপ ঘোষকে। জেরার মধ্যে দিয়ে কি কি বিষয় উঠে আসছে সেদিকে তদন্তের সাকিল মোস্তাক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সাকিল, এই বৃহস্পতিবার 11 ঘন্টা জেরা করা হয়েছে সন্দীপ ঘোষকে। কি কি বিষয় উঠে এসেছে? আজ ফের তাকে হাজিরার জন্য বলা হয়েছে এবং হাজিরা দিয়েছেন সন্দীপ ঘোষ। কি কি বিষয় তার কাছ থেকে জানতে চাওয়া হবে? আজকে সকাল কিন্তু 10:45 নাগাদ সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে কিন্তু তিনি আসেন এবং এসে কিন্তু সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই কিন্তু সিবিআই দপ্তরে ঢুকে যান। এর পাশাপাশি যে তোমাকে জানিয়ে রাখবো যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু এখনো শুরু করা হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। কিন্তু গতকাল রাত 9টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয় 11 ঘন্টা। এর আগেও কিন্তু 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা এরকম জিজ্ঞাসাবাদ করে প্রায় 150 ঘন্টারও বেশি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরজি কর যে মহিলা চিকিৎসক খুনে তাকে বিভিন্ন বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি যে গতকালকে সেমিনার হলের যে ভিডিও ভাইরাল হয়েছিল সেইখানে দেখা যাচ্ছিল অনেক লোক দাঁড়িয়ে আছে গ্যাদারিং করে, সেই ক্ষেত্রে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে তার অত্যন্ত ঘনিষ্ঠ যে দেবাশিস সোম ফরেন্সিক যে মেডিসিনের যে চিকিৎসক তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছিল এর আগেই। তাকেও জিজ্ঞাসাবাদ করে সে তার পাশাপাশি যে সেসব যে বয়ান দিয়েছে জিজ্ঞাসাবাদ করে যে সূত্র উঠে এসছে সেই সব সূত্র ধরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করা হয়েছে। ধন্যবাদ জানাবো। সাকিল মোস্তাক আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আরজি কর কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে। দ্রুত রহস্যের কিনারা করতে যেরকম একাধিক আধিকারিককে তলব করা হচ্ছে, পাশাপাশি সেই তালিকায় যেরকম আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ একাধিকবার জেরার মুখে পড়তে হয়েছে সন্দীপ ঘোষকে। বৃহস্পতিবারও সিজিও কমপ্লেক্সে গিয়েছেন সন্দীপ ঘোষ এবং তাকে 11.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং আজ ফের 10টার কিছু পরে হাজিরা দেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে এবং আমরা দেখেছিলাম যে রবিবার সাত সকালে এই আরজি করে যে দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেই ঘটনায় যেরকম সিবিআই আধিকারিকরা সেই দুর্নীতির তদন্তে সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালান এবং সেখান থেকেও বেশ কিছু তথ্য সামনে আসে। বৃহস্পতিবারও সিজিওতে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সিজিওতে আজ হাজিরা দিলেন আরজি করে প্রাক্তন অধ্যক্ষ। প্রায় প্রতিদিনই তাকে জিজ্ঞাসাবাদ চলছে, তবে এখনো পর্যন্ত কোনো তথ্য উঠে আসছে না। কিভাবে দেখছেন? প্রায় প্রত্যেক দিনই তো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, হাজিরা দিচ্ছেন তিনি। কি উঠে আসছে সেটা তো আর সিবিআই জনসমক্ষে প্রকাশ করবে না। অতএব সিবিআইয়ের হাতে বিভিন্ন তথ্য উঠে আসছে, সেই তথ্যগুলোকে যাচাই করার কাজ সিবিআই পক্ষ থেকে করা হচ্ছে। অতএব আমি মনে করি যেটা প্রসেস চলছে এই প্রসেসে অধৈর্য হওয়ার উচিত নয়, কারণ এটা বুঝতে হবে তথ্য প্রমাণ লোপাট সমস্ত হয়ে গেছে আর সেই তথ্য প্রমাণ লোপাটের নায়কই হচ্ছেন ইনি। অতএব স্বাভাবিকভাবেই যে একটু তদন্তে পুরো কানেকশন লাগাতে দেরি হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত যারা এই অন্যায়কারী, যারা খুনি, তারা এবং খুনির সহায়ক, তারা কোনোভাবেই বাঁচতে পারবে না। আমি মনে করি যে খুব শিগগিরই আমরা সুখবর পাব। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আজ ফের সিবিআই দফতরে পৌঁছেছেন সন্দীপ ঘোষ। 14তম দিনে সন্দীপ ঘোষের হাজিরা। এর আগেও একাধিকবার তাকে সিবিআই জেরার মুখে পড়তে হয়। সিজিওতে ফের হাজিরা দিলেন আরজি করে প্রাক্তন অধ্যক্ষ। বৃহস্পতিবার 11 ঘন্টা জেরা আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সহ বেশ কয়েকজন আধিকারিককেও বৃহস্পতিবার 11 ঘন্টা জেরা করা হয় সন্দীপ ঘোষকে।
আরজি কর কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে। দ্রুত রহস্যের কিনারা করতে একাধিক আধিকারিককে তলব করছেন সিবিআই আধিকারিকরা। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে একাধিকবার জেরার মুখে পড়তে হয়েছে। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যবাবু, বৃহস্পতিবার 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই দফতরে সন্দীপের আসা যাওয়াই চলছে এবং প্রায় প্রত্যেক দিনই তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে। কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? দেখুন, সন্দীপ ঘোষ কোনো সাধারণ মামুলি ব্যক্তি নয়। সন্দীপ ঘোষের কাছে বহু তথ্য, বহু দুর্নীতির পাণ্ডুলিপি পাওয়া যাবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এইরকম সন্দীপ ঘোষরা প্রচুর আছে। এই সন্দীপ ঘোষ হচ্ছে একটা ছোট নিদর্শন। এই আরজি করে যে কাণ্ডটা চলছিল দীর্ঘদিন ধরে, বাস্তু ঘুঘুদের বাসা, হেন কোনো দুর্নীতি নেই, হেন কোনো চুরি, লুট পাট, খুন, ধর্ষণ, জখম। আরজি করটা একদম অপরাধীদের আড্ডা হয়ে দাঁড়িয়েছিল। আরজি করটা অপরাধীদের স্বর্গরাজ্য হয়েছে। সেই স্বর্গরাজ্যের নায়ক হচ্ছেন এই সন্দীপ বাবু। আমি জানি না সিবিআই কত সময় নিচ্ছেন, ইডি কত সময় নিচ্ছেন, কিন্তু অবিলম্বে সন্দীপ বাবুকে হাজতে পুরে তদন্ত করা দরকার। আর বেশি আসা যাওয়া না করিয়ে পুরোটাই তাকে ভেতরে রেখে তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আমরা মনে করি। কারণ এই সন্দীপ ঘোষটাই হচ্ছেন আসল ছবি। এই মহিরুহ, এই কালীঘাটার ক্যামাক স্ট্রিটের ছায়ায়, মাথায় হাতে এই সন্দীপ ঘোষের উৎপত্তি। এত বড় মহিরুহ তৈরি হয়েছে। এরা হচ্ছে বীজ বৃক্ষ, যেটা রোপণ হয়েছে দীর্ঘদিন ধরে, আজকে বড় বৃক্ষে রূপান্তরিত হয়েছে। তাই সন্দীপ ঘোষদের অবিলম্বে অ্যারেস্ট করে তার তদন্ত করা উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য রায় ছিলেন ফোন লাইনে। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, কখনো 11 ঘন্টা, কখনো 9 ঘন্টা সিজিও কমপ্লেক্সে জেরা করা হচ্ছে তাকে। পলিগ্রাফ টেস্টও ইতিমধ্যেই হয়ে গিয়েছে সন্দীপ ঘোষের, কিন্তু কি কি বিষয় তার থেকে জানতে চাওয়া হচ্ছে, কোনো যোগসূত্র কি আদৌ পেয়েছেন সিবিআই আধিকারিকরা? এই গোটা রহস্যের জট কি কোথাও গিয়ে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদে? কারণ সন্দীপ ঘোষের যে প্রায় প্রতিদিনই জিজ্ঞাসাবাদ এবং প্রতিদিনই আসা যাওয়া চলছে সিজিও কমপ্লেক্সে, যা নিয়ে রাজনৈতিক মহলেও কিন্তু ইতিমধ্যেই, বিরোধী রাজনৈতিক মহলেই প্রশ্ন উঠছে। আপনাদের জানিয়ে রাখবো, এর আগে সিবিআই আধিকারিকরা তার গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করে এবং এই ঘটনার পরবর্তী সময়ে হাসপাতালের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। সম্প্রতি সন্দীপ ঘোষের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। সম্প্রতি সন্দীপ ঘোষের বাড়িতেও সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকেও বেশ কিছু তথ্য সামনে এসেছিল। এবং আরজি করের যে ঘটনা, সেই ঘটনার তদন্তভার যেরকম সিবিআইয়ের হাতে গেছে, অন্যদিকে আরজি করের যে দুর্নীতি, সেই দুর্নীতিতে একাধিক অভিযোগ উঠে এসেছিল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং পরবর্তীতে আমরা দেখি যে সিটের থেকে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। আপনাদের জানিয়ে রাখবো, বৃহস্পতিবার সন্দীপ ঘোষকে 11 ঘন্টা জেরা করা হয়। অভিযানে ছাত্র সমাজের ছোড়া ইটে দৃষ্টি হারাতে বসেছেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট, সাইবার সেলের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। তার পাশে দাঁড়িয়েছে গোটা পুলিশ ফ্রেটার্নিটি। দেবাশিস চক্রবর্তীর সঙ্গে ঘটা এই দুর্ঘটনা নিয়ে ডিসিপি আরিশ বিলালের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি। আমাদের সঙ্গে রয়েছে আরিশ বিলাল স্যার, ডেপুটি কমিশনার ইস্ট ডিভিশন। স্যার, ঠিক সেই দিনকে যখন দেবাশিস চক্রবর্তী সার্জেন্ট তিনি যখন আহত হয়েছেন, এই ধরনের গুরুতর আহত, ঠিক কি ঘটেছিল, কিভাবে হলেন এতটা আহত তিনি? আমরা 11 ফারলং গেটে ওখানে ডিউটি করছিলাম। আমাদের যে ক্রাউড ছিল ওকে পুশ ব্যাক করার পরে আমরা স্ট্যান্ড রোড দিকে যাচ্ছিলাম। ওখানে আমাদেরকে মুভমেন্ট করানো হয়েছিল বিকজ ওখানে ক্রাউডটা একটু বেশি ছিল। সাইডে কয়েকজন ছেলেরা দাঁড়িয়েছিল, সে যার হাতে ঢিল পাথর ছিল। তো ওটা এলোপাতারি ঢিল পাথর গাড়ির উপরে ছাড়তে শুরু করে। যে প্রথম যে পাথর এসে হিট করলো আমাদের সার্জেন্ট আছে দেবাশিস চক্রবর্তীকে, বাঁ আঁখে এসে হিট করলো। সেটার জন্য ওর আই খুবই সিরিয়াসলি ইনজার্ড হয়েছে।
তারপরে ওকে SSKM-এ নিয়ে যাওয়া হলো আর তারপরে ওকে শঙ্কর নেত্রালয়তে শিফট করা হলো। ওনার প্রাইমারি যে ফার্স্ট সার্জারি ওটা হয়েছে, যে ওনার কর্নিয়া আর স্কেলেরা যে চোখের হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পার্ট থাকে ওটা ড্যামেজ যে হয়েছিল ওটার জন্যে একটা সার্জারি করা হয়েছে অ্যান্ড ওটা সাকসেসফুলি হয়েছে, কিন্তু ওর ভিশন এখনও পর্যন্ত ফিরে আসেনি। এরপরে ওকে হায়দ্রাবাদ নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। LV প্রসাদ হসপিটাল আছে হায়দ্রাবাদে, ওখানকার যে ডক্টর আছেন ও আমাদের এখানে যে ডক্টর আছে ওর সঙ্গে কথা বলেছে। কলকাতা পুলিশ নয়, পুরো পুলিশ ফ্যাটার্নিটি তারা প্রত্যেকে নিজেদের ডিপি চেঞ্জ করেছে এবং এই আহত সার্জেন্টের ডিপি লাগিয়েছে। অন্তত আমরা এটাই করতে পারি, আমরা বাকি তো সব ডক্টরদেরকে করতে হয়, কিন্তু আমরা এটাই হোপ আমাদের আছে কি আমরা ওর চোখের যে ভিশন আছে ওকে ফিরে আনতে পারি। 2015 ব্যাচের অফিসার দেবাশিস চক্রবর্তী, সার্ভিস লাইফে তার বেশি দিন হয়নি, তার আগেই বাঁদিকের চোখের দৃষ্টি খোয়াতে বসেছেন তিনি। তার ভুল একটাই যে তিনি এই নবান্ন অভিযান, যেটা কিনা কোড আনকোড শান্তিপূর্ণ এবং অরাজনৈতিক একটি অভিযান, সেখানে তিনি ডিউটি করছিলেন। আমরা চাই খুব দ্রুত তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পান। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। এবার সরাসরি নজর রাখবো সংবাদ মাধ্যমের মুখোমুখি আরজি করের চিকিৎসকরা। অলরেডি বিভিন্ন নিউজ চ্যানেলে জানিয়েছি আমাদের প্রতিক্রিয়া, সেই নিয়ে আমরা এখন এখানে কিছু বলছি না। আর দ্বিতীয়ত, আমাদের আন্দোলন যেরকমভাবে চলছিল, ঠিক যেভাবে চলছিল সেইভাবেই চলবে। এবং আপনারা জানেন যে গতকাল আমাদের আরজি কর মেডিকেল কলেজে আমাদের একটা ইন্ট্রা কলেজ কনভেনশন হয়। সেখানে আমাদের সমস্ত ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা, HODরা এবং PDT, PGT, UG স্টুডেন্ট, SR প্রত্যেকেই ওখানে উপস্থিত ছিলেন, ম্যাক্সিমাম উপস্থিত ছিলেন। আমাদের MSBB স্যারও উপস্থিত ছিলেন। এবং তারা, কারণ আমাদেরও একটা ডাউট ছিল যে আমরা যে আন্দোলন করছি স্যারেদের সাথে তো সবসময় প্রত্যক্ষভাবে যোগাযোগ হচ্ছে না, পরোক্ষভাবে ওনারা সাপোর্ট করছেন বলেই কিন্তু আজকে 21তম দিন হয়ে গেল। আমাদের যারা জুনিয়র ডক্টররা তারা ট্রিটমেন্ট না করলেও আমাদের সিনিয়র ডক্টররা কিন্তু সমান তালে এমার্জেন্সি এবং OPD এবং সমস্ত কিছু পেশেন্টদের যা যা করণীয় সবগুলো করছেন এবং করে চলেছেন। এবং কালকের সেই জায়গা থেকে ওনারা কিন্তু খুব তীব্রভাবে জানিয়েছেন যে তোমরা যেটা করছো সেটা করো, দরকার হলে আমরা আরও পরিশ্রম করব, যতক্ষণ না আমাদের শেষ রক্ত চলে যায়, যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা এটা করব। তোমরা যেভাবে আন্দোলন করছো সেটাকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানাই এবং যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন আমাদের চলবে। আমাকে বলতে দিন, পুরোটা বলা হয়নি এখন। আচ্ছা, এবারে আমি আসছি আমাদের নেক্সট কর্মসূচির ব্যাপারে। সেটা হচ্ছে আমরা 2 সেপ্টেম্বর আমরা যে দাবিগুলো রেখেছিলাম তার মধ্যে একটি দাবি ছিল সিপি, অর্থাৎ মিস্টার নাম নিচ্ছি না, মানে যিনি সিপি আছেন ওনার রেজিগনেশনের জন্য। তো সেই দাবিতে আমরা 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিয়েছি। ঠিক আছে, সময়টা আমরা জানিয়ে দেব, কিন্তু দিন হচ্ছে 2রা সেপ্টেম্বর আমরা লালবাজার অভিযান করব। আর 3rd সেপ্টেম্বর আমরা একটা পেন ডাউনের প্ল্যান করেছি। যেহেতু এটা একটা সর্বাত্মক একটা জিনিস, সেই জন্য আমাদের হসপিটাল অথরিটির থেকে একটু কথা বলতে হবে এবং সেখানে আরও বাইরে যা যা অ্যাসোসিয়েশন আছে, JDP এবং IMA এবং সিনিয়র চিকিৎসকদের যে অর্গানাইজেশনগুলো আছে, আমি সবগুলো নাম বলতে পারছি না, তাদের সাথেও আমাদের কথা বলতে হবে, কারণ তারা প্রত্যেক মুহূর্তে আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং আমাদের এও বলেছেন তোমরা যে সিদ্ধান্ত নেবে সর্বাত্মকরণে সেই সিদ্ধান্তের পাশে আমরা থাকব এবং একসাথে লড়াইটা চালিয়ে যাব। তাই পেন ডাউনের ব্যাপারটাতে আমরা এখনই কনফার্ম বলতে পারছি না, তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই ব্যাপারে আমরা কথা বলবো। আর যেরকমভাবে আমাদের সিজ ওয়ার্কটা চলছিল সেই রকমভাবেই চলবে। আর যারা ডিআরপি স্টুডেন্ট আছে, যাদের ডিআরপি চলছে, আপনারা জানেন হয়তো পোস্ট গ্র্যাজুয়েশনে আমাদের ডিআরপি বলে একটা
ইয়ে থাকে, যেখানে বাইরে গিয়ে রুরালে গিয়ে কাজ করতে হয়। তো সেই জায়গা থেকেও কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের কিছু কিছু পিজিডিসরা। তো আমাদের আমরা তার জন্য একটা প্রসেস চালু করছি, সেটা আমরা ইতিমধ্যেই জানাবো এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারাও আমাদের সাথে হয়তো বসবে খুব শিগগিরই। জিনিসটাকে আমাদের সমাধান করতে হবে, কারণ দিনের প্রথম দিন থেকে তারা কিন্তু আমাদের এই আন্দোলনের সাথে ছিল এবং আছেও, সর্বাত্মকরণভাবে আছে। এখানেও আমি দেখতে পাচ্ছি কয়েকজন ডিআরপি আমারই পরিচিত যারা এখানে কিন্তু দিনরাত এক করে এখানে পড়ে আছে। আর সিজওয়ার্ক যে কথাটা আমরা যেরকমভাবে চালাচ্ছিলাম, জুনিয়র ডক্টররা যেভাবে সিজওয়ার্ক কন্টিনিউ করছিলাম, আমরা ঠিক সেইভাবেই সিজওয়ার্কটা কন্টিনিউ করে যাব যতক্ষণ না আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে। না, আমি তো বললাম তো রাজ্য জুড়ে আমাদের ইন্টার কলেজ প্যানজিবিতে এটা ডিসাইড হয়েছে, এরকম একটা করা হতে পারে, যেতে পারে। যেহেতু বললাম অনেকগুলো অ্যাসোসিয়েশন আমাদের সাথে আছে বা তাদেরকে জানাতে হবে, যেহেতু সিনিয়র ডক্টররা এতে ইনভলভ হবেন, সেই জন্য ওনাদের সাথে কথা বলে আমরা এটা অ্যানাউন্স করব। এই মুহূর্তে অফিসিয়ালি অ্যানাউন্স করছি না, এটা একটা আলোচনার জায়গায় আছে এখনো। কিন্তু লালবাজার অভিযানটা আমাদের হবে 2রা সেপ্টেম্বর। আর আরও কিছু কর্মসূচি আছে যেগুলো আমাদের একটু আজকের দিনটা আলোচনা করে আমরা আজকেই আপনাদের জানাবো। আমরা বাস এইটুকুই আমাদের। আবারও বলছি, এটা ইন্টার কলেজ প্যানজিবিতে ডিসাইড হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে লালবাজার অভিযানটা হবে। গণইস্তফার কথা কোথাও উঠছে না, ওরকম কথা কোথাও নেই। আমাদের সিনিয়র ডাক্তাররা বলেছেন তোমাদের আন্দোলনের সাথে আছি, এবং তোমরা যদি এফআইআর হয় তোমাদের এগেনস্টে, তখন আমরা ভেবো না যে তোমাদের একা ছেড়ে দেবো, তোমাদের সাথে আমরা থাকবো। অলওয়েজ যেরকমভাবে থেকেছি সেরকমভাবেই থাকবো। ওনারা বলেছেন ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ওনারা আমাদের সাথে আছেন। এটুকু বলেছেন, এটাও বলেছেন যে তোমরা আমাদের সন্তানের মতো, তোমাদের গায়ে আঁচড় লাগার আগে আঁচড়টা আমাদের গায়ে আগে লাগবে, এইটুকু অ্যাসুরেন্স ওরা দিয়েছেন। সেটা আমাদের প্ল্যান চলছে, সেইটা এখনই অফিসিয়াল কিছু নয়। তবে হ্যাঁ, অবভিয়াসলি আমরা এখান থেকে এই প্রতিবাদটাকে তো সমর্থন জানিয়েছি, আর আমরা চেষ্টা করছি যদি ওখানে দ্রুত সম্ভব পৌঁছানো যায়, আমাদের প্রতিনিধিরা পৌঁছতে পারে, সেটা আমরা চেষ্টা করছি। আমি আবারও বললাম, যে জিনিসগুলো নিয়ে আপনি কথা বলছেন, যে জিনিসগুলো নিয়ে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন কলেজে, সেই সমস্তগুলোকে আমরা দেখব এবং দেখে যত দ্রুত সম্ভব সেই বিষয়ে সিদ্ধান্তে আসা যায়, সেই বিষয়ে আমরা আসবো। থ্যাংক ইউ। হিন্দি আমরা সরাসরি নজর রেখেছিলাম, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আরজি করের চিকিৎসকরা। আপনাদের শোনালাম 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযান, জুনিয়র চিকিৎসকদের। অন্যদিকে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন 23রা সেপ্টেম্বর, এমনটাই জানা গিয়েছে। বিচারের দাবিতে কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযান করবেন জুনিয়র চিকিৎসকরা। এবং আরজিকর তদন্তের 16 দিন, সিবিআই আধিকারিকরা তদন্তভার নেওয়ার পর 16 দিন কেটে গিয়েছে। তবে পেন ডাউন নিয়ে এখনই কিছু বলবো না, এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চিকিৎসকরা। বিচারের দাবিতে কর্মবিরতির পথে তারা। 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভঙ্কর, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বেশ কিছুক্ষণ আগে জুনিয়র চিকিৎসকরা, কি কি বিষয় তারা দাবি রাখলেন, কি জানা যাচ্ছে? দেখো, তাদের মুখ্য দাবি কিন্তু যেটি ছিল সেটি রয়েছে, অর্থাৎ নির্যাতিতা ছাত্রীর জন্য যতক্ষণ না তারা বিচার ছিনিয়ে আনতে পারছেন বা বিচার ওই নির্যাতিতা ছাত্রী পাচ্ছে, তাদের এই অবস্থান আন্দোলন চলবে এবং কর্মবিরতি চলবে। তার সঙ্গে সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে তারা গ্রহণ করেছে। যে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে ডক্টর কিঞ্জল এবং ডক্টর অনিকেত মাহাতো তারা উপস্থিত ছিলেন। ডক্টর কিঞ্জল যেটি জানালেন, জুনিয়র ডাক্তার, যে 2 তারিখ 2রা সেপ্টেম্বর তারা লালবাজার অভিযান করবেন। অর্থাৎ গত 14ই আগস্ট মধ্যরাতে যে বর্বরোচিত আক্রমণ, সেখানে পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, সেইখানে দাঁড়িয়ে পুলিশ নিজে সেই বিষয়টি স্বীকার করেছে। তারা জানতে পারেনি যে এরকম ধরনের ঘটনা ঘটে যাবে, এত লোক, এত মব ভেতরে ঢুকে এসে ভাঙচুর চালাবে অকাতরে। পুলিশের ব্যর্থতাকে সামনে নিয়ে এসেই তারা লালবাজার অভিযান করবে এবং কলকাতা পুলিশের নগরপাল, তারা গত কয়েকদিন ধরেই জানাচ্ছিলেন যে কলকাতা পুলিশের নগরপাল তার পদত্যাগ চাই,
সেই দাবিতেই তাদের এই যে লালবাজার অভিযান, আমি আরো স্পষ্ট করে দিলাম, এই লালবাজার অভিযান তারা করবেন 2রা সেপ্টেম্বর এবং 3রা সেপ্টেম্বর তাদের রাজ্য জুড়ে পেন ডাউন কর্মসূচি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের তরফ থেকে আপাতত এই সিদ্ধান্ত হয়েছে। তবে এটা যেহেতু জুনিয়র ডক্টর ফোরাম ভাস্বতী, সেক্ষেত্রে প্রচুর সিনিয়র ডাক্তার এবং সংগঠন রয়েছে যারা তাদের সঙ্গে নৈতিকভাবে তাদের এই আন্দোলনকে বা এই যে কর্মসূচি 3 তারিখের পেন ডাউন তাকে সমর্থন করেছে। তবে প্রচুর সংগঠন ডাক্তারদের রয়েছে, প্রচুর স্টাফদের সংগঠন রয়েছে, তাদের সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন 3 তারিখের বিষয়টি, যা আলটিমেটলি তারা এগোচ্ছেন কিনা সেটি নিয়ে। যদিও তারা জানিয়েছেন 2 তারিখ এবং 3 তারিখের কর্মসূচি স্পষ্ট করে। এবং এই যে তাদের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু ডক্টর কিঞ্জন জানালেন যেভাবে আন্দোলন তাদের চলছিল 21 দিন প্রায় অতিক্রান্ত, তাদের আন্দোলন এইভাবেই চলবে, অবস্থান এইভাবেই চলবে যতক্ষণ না পর্যন্ত তারা দাবি বা তাদের যে দাবিগুলো রয়েছে, মূল যা দাবি ওই নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি দোষী বা দোষীদের, সেই সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের নগরপাল তার পদত্যাগ এবং সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তার রেজিগনেশন, এই দাবিগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে এবং একই সঙ্গে কার্যক্ষেত্রে নিরাপত্তা যতক্ষণ না আরও বেশি করে সুনিশ্চিত হচ্ছে, তাদের এই যে অবস্থান আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাবেন। এবং যে লালবাজার অভিযান ভাস্বতী এবং সেই সঙ্গে পেন ডাউন, সেক্ষেত্রে লালবাজার অভিযান চূড়ান্ত হয়ে গিয়েছে, তাদের সিদ্ধান্ত নেওয়া যে সেটি 2 তারিখ হচ্ছেই। এবং 3 তারিখের যে বিষয়টি অর্থাৎ পেন ডাউন অর্থাৎ কর্মবিরতি, সেই বিষয়টি রাজ্য জুড়ে, সেটি নিয়ে তারা যে সিনিয়র ডাক্তার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলেন বা লালবাজারের অভিযানের ক্ষেত্রেও সিনিয়র ডাক্তারদের অনেকেই জানিয়েছেন তারা নৈতিকভাবে তাদের সঙ্গে রয়েছেন, তারা এই আন্দোলনে থাকবেন। যদি এফআইআর হয় তাদের এগেনস্টে, সে বিষয়টিও তারা দেখবেন, তারা পাশে রয়েছেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকে যারা ছিলেন অর্থাৎ আন্দোলনের মুখ যারা মূলত ডক্টর কিঞ্জল, ডক্টর অনিকেত মাহাতো, তারা আজকে এইভাবে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তারা স্পষ্ট করে দিলেন যে মূল 2টি কর্মসূচি কিন্তু তারা নিয়েছেন। একটি তারা করছেনই, যেটি 2 তারিখের লালবাজার অভিযান, এবং আরেকটি যেটি পেন ডাউন 3 তারিখ রাজ্য জুড়ে, সেটি তারা সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের তরফ থেকে। কিন্তু সেটি তারা সিনিয়রদের সঙ্গে এবং প্রচুর ডক্টর সংগঠন রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ক্ষেত্রে তারা এই সিদ্ধান্ত নেবেন যে তারা 3 তারিখে রাজ্য জুড়ে পেন ডাউন করবেন কিনা। তবে এই দুটো বিষয় কিন্তু স্পষ্ট তারা আজ সংবাদ মাধ্যমের সামনে জানিয়ে দিয়েছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। শুভঙ্কর মণ্ডল ছিলেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, ইউটিউবের কমেন্টে কুরুচিকর মন্তব্য, 3 জন ইউটিউব ইউজার কমেন্ট করেন। হেয়ার স্ট্রিট থানায় 3 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা। ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং যে 3 জনের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে, অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 3 জন ইউটিউব ইউজার এই কমেন্ট করেন। আপনাদের জানিয়ে রাখবো, হেয়ার স্ট্রিট থানায় 3 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং কমেন্টে কুরুচিকর মন্তব্য করেন 3 জন ইউটিউব ইউজার। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় 3 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে একাধিক ধারায় জানিয়ে রাখবো, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন 3 জন ইউটিউব ইউজার। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে ইউটিউবের কমেন্টে কুরুচিকর মন্তব্য। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে? ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখবো যে গত কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছে যে প্রধান টার্গেট হচ্ছে পুলিশ। এর আগে আমরা দেখলাম যে একাধিক পুলিশ তারা মারধর খেলো এবং দেবাশিস চক্রবর্তী, যার কিনা প্রায় দৃষ্টিশক্তি নষ্ট হতে বসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন যে একটার পর একের পর এক ফেক নিউজ যে ছড়ানো হচ্ছে বিভিন্ন মাধ্যমে, সেটা
সেই কারণের জন্যই দেখা যাচ্ছে যে ডিসি সেন্ট্রাল, কলকাতা পুলিশের প্রতিনিধি হিসেবে ডিসি সেন্ট্রাল তিনি প্রতিদিনই প্রায় লালবাজার থেকে একটি করে সেই ক্ল্যারিফিকেশন দিয়ে একটি করে ব্রিফিং করতেন, এবং সেই ব্রিফিং যখন সোশ্যাল মিডিয়ায় আসছে সেই ব্রিফিংকে ঘিরেও কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে এই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তাকে কটাক্ষ, তাকে কুরুচিকর মন্তব্য এবং রীতিমতো থ্রেটনিং, এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আরজি করের মতো ঘটনা ঘটিয়ে দেওয়া এই অফিসারের সঙ্গে এই ধরনের যে একের পর এক কুরুচিকর মন্তব্য, অফেন্সিভ মন্তব্য এবং থ্রেটনিং যে মন্তব্য, এই বিষয়টা নিয়ে এবার সরব হয়েছে পুলিশ এবং হেয়ারস্ট্রিট থানায় একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং তদন্তে নেমে পুলিশ দেখতে পাচ্ছে যে তিনটে ইউটিউব থেকে এই বিষয়টা করা হচ্ছে। অর্থাৎ সেই ইউটিউবে যে ছবিগুলো দেখা যাচ্ছে বা যে আইডি গুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু ডিপিতে কোনো ছবি নেই, এবং অ্যাজ যে আইপি অ্যাড্রেস গুলো ট্রেস করা হচ্ছে সেগুলো কিন্তু সাধারণত ফেক বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা, যদিও সেখান থেকে দুজনকে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই এবং বাকি আরেকজনের খোঁজ চালানো হচ্ছে। তবে তদন্তকারী আধিকারিকদের সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে এইগুলো ফেক আইডি ক্রিয়েট করা হচ্ছে এবং ফেক আইডি ক্রিয়েট করে যাতে পুলিশ ব্যাকফুটে যায় সেই কারণের জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বা এই ধরনের কমেন্ট সোশ্যাল মিডিয়াতে করা হচ্ছে। এবং একই সঙ্গে পুলিশ মনে করছে যে প্রতিদিন যেহেতু পুলিশ ক্ল্যারিফাই করে দিচ্ছে সমস্ত বিষয়টা এবং সেই ফেক নিউজের রমরমা যাতে আর হচ্ছে না বা দমে যাচ্ছে ফেক নিউজটা, সেটা ছড়ানো যাচ্ছে না, সেই কারণেই পুলিশকে ব্যাকফুটে পাঠানোর জন্য এই ধরনের সিদ্ধান্ত কোনো এক পার্টিকুলার কারণ নির্দেশেই করা হচ্ছে বলে পুলিশ মনে করছে। ধন্যবাদ। ইউটিউবের কমেন্টে কুরুচিকর মন্তব্য ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ইতিমধ্যেই 3 জনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে ডিসি সেন্ট্রালের যে বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে তিনি বক্তব্য রেখেছেন, সেখানে কোনো একটি বক্তব্যে তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন 3 জন ইউটিউবার এবং সেখানে যাচ্ছে যে তাদের যে তাদের কোনো রকম ডিপি বা প্রোফাইল যে পিকচারও নেই এবং সেই জায়গা থেকে সন্দেহ বাড়ে এবং ইতিমধ্যেই 3 জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আরোই সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, কলকাতা পুলিশ কমিশনারকে নোটিশ পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার 200 পড়ুয়াদের উপর লাঠিচার্জের অভিযোগে এনএইচআরসির নোটিশ, 2 সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। আপনাদের জানিয়ে রাখবো, নবান্ন অভিযানে যে ধুন্ধুমার, যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল, এবার এনএইচআরসির নোটিশ পড়ুয়াদের উপর লাঠিচার্জের অভিযোগে। নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার 200। এ নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এবং পাশাপাশি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। কি প্রতিক্রিয়া তাদের? বিজেপির শাখা সংগঠন এই জাতীয় মানবাধিকার কমিশন ইত্যাদি গুলো তৈরি করা হয়েছিল নিরপেক্ষ একটা কমিশন, কিন্তু নরেন্দ্র মোদীর সময় এগুলো বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। আজকে তারা একটা চিঠি পাঠিয়ে দিলেন, আজকে দেখলেন না কজন পুলিশ আহত হয়েছে। একজন পুলিশ তার চক্ষু হারাতে চলেছে, দৃষ্টিশক্তি হারাতে চলেছে। ইট বৃষ্টি করলো ছাত্ররা, কজন ছাত্র ছিল সেখানে? আজকে সারা ভারতবর্ষ দেখেছে ছাত্র সমাজ বলে যে আনআইডেন্টিফাইড নতুন গজিয়ে ওঠা একটা সংস্থা, যার কোনো রেজিস্ট্রেশন নেই, কে আছে কে না আছে কেউ জানে না। আরএসএস এর লোক বলে তারা নিজেরাই বলছেন সাংবাদিক সম্মেলনে, তারাও ছাত্র নয়। সেই লোকদের জন্য তারা গুন্ডা বাহিনী নিয়ে এসে পুলিশকে আক্রমণ করলো, আর আজকে তারা বলছে কেন লাঠি চালানো হলো। আপনারা বারবার শুনেছেন যে ঘুরিয়ে ফিরিয়ে আদালতকেও শাখা সংগঠন বলার চেষ্টা হয়েছে। রাজ্যপাল শাখা সংগঠন, রাষ্ট্রপতি শাখা সংগঠন, বিভিন্ন যে মহিলা কমিশন থেকে শুরু করে এসপি কমিশন সব শাখা সংগঠন, এবং এমনকি যে সমস্ত সাংবাদিকরা, যে সমস্ত চ্যানেল সত্য কথা প্রচার করে তারাও বিজেপির শাখা সংগঠন। অর্থাৎ ওদের যে ধর্ষণ এবং খুনকে
যারা সমর্থন করে যাবে তারা ঠিক সংগঠন, আর যারাই ওদের বিরুদ্ধে কিছু বলবে, সত্যকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, তখনই তারা শাখা সংগঠন হয়ে যাবে, প্রতিক্রিয়াশীল শক্তি হয়ে যাবে। এটাই তৃণমূলের ধর্ম। অতএব ও কথায় কেউ কান দেবে না। আজকে তৃণমূল কি বললো না বললো, জনগণ ওটাকে বদার করে না, কারণ জনগণ চায় কতক্ষণে গদি ছাড়বে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বুদ্ধিজীবীরা আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলের অনুমতি চেয়ে আবেদন মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আজ দুপুর 2টোয় মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিল চলছে রাজ্যের পাশাপাশি গোটা দেশে। অন্যদিকে এই মিছিলের অর্থাৎ আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলের অনুমতি চেয়ে আবেদন মামলা করার অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা। আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলের অনুমতি চেয়ে আবেদন বুদ্ধিজীবীদের। আরজিকর কাণ্ডে ফের অডিও ভাইরাল নিয়ে সরব নির্যাতিতার পরিবার। কোথা থেকে কিভাবে অডিও ভাইরাল হয়েছে আমরা জানি না, আমরা এর দায় নেব না। ফোনে কণ্ঠটি তার কিনা জানতে চান সাংবাদিকরা। উত্তরে নির্যাতিতার বাবা বলেন, আমার সঙ্গে ফোনে এমন কোনো কথা হয়নি, আমি জানি না, তদন্তে এর কোনো প্রভাব পড়বে না। ইতিমধ্যেই আপনারা জানেন এবং গতকালই আমরা যে তিনটি ভাইরাল অডিও সামনে এসেছিল, অর্থাৎ গত 9ই আগস্ট এই ঘটনার পর হাসপাতালের সহকারী সুপার যখন ওই চিকিৎসকের পরিবারের কথা বলেন, সেই 3টি ভাইরাল অডিও ইতিমধ্যেই সামনে এসেছে এবং সেখান থেকে নির্যাতিতার পরিবার বলছেন কোথা থেকে কিভাবে অডিও ভাইরাল হয়েছে আমরা জানি না। অন্যদিকে এই ভাইরাল ভিডিও নিয়ে আজ নির্যাতিতার বাবা কি জানাচ্ছেন শোনাবো। কথা হয়েছে আপনার গলা যেটা আসছে সেটা আমি দেখিনি। আপনি সত্যি মানে আপনাদের যে ফোন করে বলা হয়েছে যে আপনার মেয়ে অসুস্থ রয়েছে, না এটা আমি এখনো কিন্তু ভিডিও আপনারা বলছেন ঠিকই, আমি কিন্তু এখনো টিভি সংবাদ মাধ্যমে এটা দেখি। ভাইরাল ভিডিও সোর্স কি? তারা টিভি চালাচ্ছি না তো। না ভাইরাল ভিডিও সোর্স কি বলে মনে হচ্ছে আপনার? জানি না এটা ব্যাপারে কথা দিয়ে জোগাড় করেছে। আমরা কি আপনারা কি জানাবেন কিছু এজেন্সিকে? না ভাইরাল কি না এটা মানে বা কোর্টকে জানানো? না এটা আমরা কোনো হিসাব নিয়ে পরে চিন্তা ভাবনা করি। তাহলে কি মনে হতে পারে আগে দেখবো বিষয়টা, তারপর তো আমরা কিছু বলতে পারবো। আমরা কি দেখি তদন্তে প্রভাবিত হতে পারে? না কেন প্রভাবিত হবে? আপনাদের শোনালাম নির্যাতিতার পরিবারের কি বক্তব্য। ফের অডিও ভাইরাল নিয়ে সরব নির্যাতিতার পরিবার। কোথা থেকে কিভাবে অডিও ভাইরাল হয়েছে আমরা জানি না, আমরা এর দায় নেব না। ফোনে কণ্ঠটি তার জানতে চান সাংবাদিকরা। নিউ টাউনে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাল লেটার হেড ব্যবহার করে তোলাবাজির অভিযোগ। 4 কোটি টাকা তোলাবাজির অভিযোগ। গ্রেফতার করল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, নিউ টাউনে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। 4 কোটি টাকার তোলাবাজির অভিযোগ। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাল লেটার হেড ব্যবহার করে তোলাবাজির অভিযোগ সামনে আসছে। এই ঘটনায় গ্রেফতার করলো ওই অভিযুক্তকে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। 4 কোটি টাকার তোলাবাজির অভিযোগ সামনে আসছে আর এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে তৃণমূল নেতাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাল লেটার হেড ব্যবহার করার অভিযোগ আর জাল লেটার হেড ব্যবহার করে তোলাবাজির অভিযোগ, টাকা তোলাবাজির অভিযোগ। সাকিল মুস্তাক রয়েছেন ফোন লাইনে। সাকিল, এই বিষয়টা ঠিক কিভাবে পুলিশের নজরে এলো? দীর্ঘদিন ধরে কি তোলাবাজির যে অভিযোগ সামনে আসছে এই ঘটনা চলতো? তোমাকে জানিয়ে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুয়ো প্যাড ব্যবহার করে কিন্তু তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা কৌশিক সরকার। তাকে গ্রেপ্তার করে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। তার বিরুদ্ধে 4 কোটি টাকা তোলাবাজির অভিযোগ হয় এবং এক ব্যক্তি কিন্তু শেক্সপিয়ার সরণি এলাকার বাসিন্দা। তিনি যখন শেক্সপিয়ার সরণির ওই থানায় গিয়ে কিন্তু অভিযোগ করেন, এরপরেই কিন্তু তদন্তে নামে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। এরপরে কৌশিক সরকার নামে নিউ টাউনের তৃণমূলের এক যুব তৃণমূল নেতা, এই কৌশিক সরকারের বিরুদ্ধে
কিন্তু একাধিক তোলাবাজির অভিযোগ ছিল এবং গতকাল কিন্তু তার যে কলকাতা পুলিশের শেক্সপিয়ার সরণি থানার পুলিশ চিনার পার্ক এলাকা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করে। এই নেতার বিরুদ্ধে কিন্তু একাধিক নেতার নাম করে কিন্তু তোলাবাজি করত, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে দাবি করত এই কৌশিক সরকার। এবং গতকাল রাতে যখন শেক্সপিয়ার সরণি থানার পুলিশ চিনার পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এবং আজ কিন্তু ধৃতকে এই কৌশিক সরকারকে কিন্তু আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু গোটা তদন্ত করবে বলে জানা গেছে পুলিশের পক্ষ থেকে। একদমই, ধন্যবাদ সাকিব। আপনাদের জানিয়ে রাখবো, তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা এবং যে অভিযোগ উঠে আসছে 4 কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। নিউ টাউনে তোলাবাজির অভিযোগ, শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাল লেটার হেড ব্যবহার করে তোলাবাজি করতেন ওই তৃণমূল নেতা, এমনটাই জানা গিয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, নিউ টাউনে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাল লেটার হেড ব্যবহার করে তোলাবাজির অভিযোগ, 4 কোটি টাকা তোলাবাজির অভিযোগ গ্রেফতার করল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। নিউ টাউনে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাল লেটার হেড ব্যবহার করে তোলাবাজির অভিযোগ সামনে আসছে এবং দীর্ঘদিন ধরে এই কাজ করতেন ওই তৃণমূল নেতা এবং 4 কোটি টাকার তোলাবাজির অভিযোগ সামনে আসছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অরূপবাবু, নিউ টাউনে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাল লেটার হেড ব্যবহার করে 4 কোটি টাকা তোলাবাজির অভিযোগ, কি বল? দেখুন, এটাই প্রমাণ করে যে এ রাজ্যে আইনের শাসন রয়েছে। তৃণমূল কংগ্রেসের যে কোনো গুরুত্বপূর্ণ নেতৃত্ব নয়, দলীয় কর্মী, অঞ্চলের স্থানীয়, কিন্তু তার বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ উঠে, পরিষ্কার ভাবে সাথে সাথে কলকাতা পুলিশ শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ নথিভুক্ত হয় এবং কলকাতা পুলিশই তাকে গ্রেফতার করে। এটাই প্রমাণ করে যে এ রাজ্যের বিষয়ে যখন আইন শৃঙ্খলা সাবজেক্ট হয় তখন সেক্ষেত্রে সকলকেই সমানভাবে ট্রিট করা হয়। দলের রং না দেখে, দুষ্কৃতির রাজনৈতিক পরিচয় না দেখে তাকে দুষ্কৃতি হিসেবে ট্রিট করা হয়। এটা নরেন্দ্র মোদীর নয়, রাজ্য শাসনের, দেশ শাসনের মতো অবস্থা নয়, যেখানে আমাদের দেশের ব্যাংকের কোটি কোটি টাকা মেরে পালিয়ে যাওয়া নীরব মোদী, মেহুল চোকসিদের পাশে বসিয়ে নরেন্দ্র মোদী চেম্বার অফ কমার্সের মিটিং করেন এবং তারপর তারা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মেরে পালিয়ে যান এবং মোদীজি বলতে থাকেন, মেরে মেহুল ভাই ইহা बैठे हुए हैं, তার আগে বলতে শুনুন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা দল তারা অপরাধীদের আড়াল করে, আর একটা দল তাদের দলীয় কর্মীর বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে সেখানেও ব্যবস্থা গ্রহণ করে। তাই রাজ্যে আইনের শাসন রয়েছে, এই ঘটনা সেটাকেই প্রমাণ করে। এই ধরনের ঘটনা ঘটলে পরে পুলিশ প্রশাসন এর আগেও কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে, আগামীতেও কঠোরভাবে ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, নিউ টাউনে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা 4 কোটি টাকা তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। অভিষেকের জাল 4 কোটি টাকা তোলাবাজির অভিযোগ সামনে এসেছে ওই অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে এবং দীর্ঘদিন ধরে এই বিষয়ে যেরকম তিনি এ ধরনের কাজ করে আসছেন এবং এই বিষয় পুলিশের নজরে এলে তাকে গ্রেফতার করে। এবং যেমনটা আমরা প্রতিক্রিয়া নিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, এবং তিনিও যেমনটা বললেন যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত রয়েছে এবং সেটাই কিন্তু প্রমাণ, এবং এই ধরনের ঘটনা সামনে আসতেই পুলিশ উপযুক্ত পদক্ষেপ নিয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে। 4 কোটি টাকা তোলাবাজির অভিযোগ এবং সেই অভিযোগেই গ্রেফতার তৃণমূল নেতা। এবং খুব গুরুত্বপূর্ণ, যেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাল লেটার হেড ব্যবহার করে এই ধরনের কাজ করতেন দীর্ঘদিন ধরে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কতদিন ধরে এ ধরনের কাজ করতেন তিনি, এই বিষয়টাও কিন্তু দেখা হচ্ছে পুলিশের তরফে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাল লেটার হেড ব্যবহার করে তোলাবাজির 4 কোটি টাকা তোলাবাজির অভিযোগ। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার খবরে নজর রাখবো কামারহাটিতে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, টাকার বিনিময়ে নির্যাতনের ধামাচাপা দেওয়ার অভিযোগ, নির্যাতিতার বাবাকে। আবার কামারহাটি 1 নম্বর ওয়ার্ডের পাড়ার ঘটনা, খড়দা থানায় 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়।
কামারহাটিতে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসছে। অভিযোগ সামনে আসছে নির্যাতিতার বাবাকে টাকা দেওয়ার আসছে। জয়ন্ত, ঠিক কি অভিযোগ করছেন পরিবার, কারা এই ঘটনায় জড়িত? দেখো, এই মুহূর্তে যে অভিযোগ সামনে আসছে, আন্না, সাহিল এবং ডামরুয়া, এই তিনজন মূলত এই অভিযোগের সঙ্গে যুক্ত এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং যেটা অভিযোগ করছেন সেই নির্যাতিতা স্কুল ছাত্রী, তিনি যেমনটা বলছেন যে তাকে পিবি ঘাট রোড অর্থাৎ খতোয়া থানার অন্তর্গত পানিহাটি পিবি ঘাট যে রোড, সেই পিবি ঘাটে নিয়ে গিয়ে কিন্তু পানীয় জলের সঙ্গে কিন্তু নেশার ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে তার উপরে যৌন নিগ্রহ করা হয়। এবং সেই ঘটনায় কিন্তু যে নির্যাতিতা স্কুল ছাত্রী তার বাবাকে, এই যে সাহিল বলে যে অভিযুক্ত, সেই সাহিলের বাবা কিন্তু টাকার অফার করে এবং সেখানে বলা হয় যে আপনাকে 30 থেকে আনুমানিক 50,000 টাকা পর্যন্ত অফার করছি, এই গোটা ঘটনার বিষয়ে কোনো মুখ খোলা যাবে না এবং গোটা ঘটনা যেন ধামাচাপা পড়ে যায়। এবং সেই পরিপ্রেক্ষিতে নির্যাতিতা যে স্কুল ছাত্রী তার বাবা বলেন যে না, আমার কাছে সম্মানটা বড়, আমার কাছে টাকাটা বড় না। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং যেটা জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্র খবর অনুযায়ী, খড়দহ থানার পুলিশ এই যে সাহিল বলে যে মূল অভিযুক্ত রয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই মহিলাকে যৌন নিগ্রহ করার, সেই সাহিলের বাবাকে ইতিমধ্যে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে থানায় ডেকে। এবং ইতিমধ্যে যে তিনজন, আন্না, সাহিল এবং ডামরুয়া, সেই তিনজন এখনো পর্যন্ত কিন্তু অধরা রয়েছে। भाई हम बोले भैया तो पानी मिलेगा, तो बोले हाँ, तो लो पानी में कुछ मिला, मैंने कुछ नहीं मिला। आज मेरा हाथ पकड़ के उसी में ठूस दिया, फिर चक्कर आने लगा, जमीन में गिर गया। फिर अन्ना और साहिल और डमरुआ पकड़ के ले गए आप लॉन्च में, और कोई नहीं था, ड्राइवर भी नहीं था। फिर मेरा क्या किया, हमको शर्म भी लग रहा बोलने में, क्या बोले, होश में आया तो देखे मेरा कपड़ा उल्टा है। तो फिर हम जैसे ही भागे तो साहिल मेरा मोबाइल देगा, मुझे ये बात का को बोली, चाहे घर के चाहे आदमी को बोल भी, तो ये वीडियो ये फोटो वायरल कर दें। अब पाछी में बोले रहे कि पैसा 10-20 हज़ार पैसा लगी तो हम तो दे सके, हमने हमको पैसा ना चाहिए, हमको पैसा हम जब बोला तब पैसा वैसा लेके दफा मैंने यही बात। हाँ, हम लोग इज्जत के ख्याल बने जाए, निमक रोटी खा लिए, घर में रह लिए। ইতিমধ্যেই লোক পাঠিয়েছি, আমার ভাইস চেয়ারম্যান তুষার চ্যাটার্জিকে আমি পাঠিয়েছি কুমোরপাড়ায়। এই ঘটনা যদি ঘটে, এখানে একই আমাদের দাবি উঠবে যে একদম ফাঁসি দিতে হবে। যে যদি এই ঘটনা সত্যি হয় এবং পুলিশের কাছে আমরা সেটাই সবার আগে তার পরিবারকে বলেছি, আপনারা অবশ্যই প্রশাসনকে জানান এবং প্রথম আমরাই কামারহাটি থানাতে তাকে পাঠাই এবং আমরা এর তীব্র কি বলবো, এই যদি সত্যি হয় তবে যত রকম জঘন্য অপরাধ করেছে তার কোনো ক্ষমার অযোগ্য এবং আমরা চাই তার যথোপযুক্ত শাস্তি। এবং যদি কেউ কোনো রকমভাবে এর প্রলোভন দেবার জন্য যারা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকেও এনকোয়ারির মধ্যে নিয়ে এসে তাদেরও যেন কড়া শাস্তি দেওয়া হয়। আরো বড় এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি 7 দিন।